দ্বাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত, থার্ড সেমিস্টার। আজকে আমি সমাস নিয়ে আলোচনা করব। সমাসের যে তৎপুরুষ সমাস আছে, ওই তৎপুরুষ সমাস কাকে বলে এই নিয়ে আলোচনা করব। তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আমি আমার এই চ্যানেলে শব্দরূপের পর প্রচুর ক্লাস দিয়েছি। এই ক্লাসগুলি দেখলে আশা করছি বানান আর ভুল হবে না। হস্যইকার, দীর্ঘইকার, হস্যৌকার, দীর্ঘৌকার ভুল হয়ে যায়। এগুলি শব্দরূপের মাঝখানে দেখবে কোথাও হস্যইকার আছে, দীর্ঘইকার আছে, কোথাও হস্যৌকার, কোথাও দীর্ঘৌকার, একই শব্দরূপের মাঝখানে। এইগুলি আমার ক্লাসগুলি দেখলে আশা করছি এই বানানগুলি ভুল হবে না। তো চলো তাহলে আজকের সমাসের ক্লাসটি শুরু করা যাক। আজকে আমি আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে। দেখো, তৎপুরুষ সমাস কাকে বলে তার সংজ্ঞাটা দেখো। উত্তর পদার্থ প্রধানস তৎপুরুষ। এটি কি? যে সমাসে উত্তর অর্থাৎ পরপদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। এখানে উদাহরণ নেওয়া হয়েছে গঙ্গায়া জলম, সমান করে হয়েছে কি গঙ্গা জলম, সমাস করে হয়েছে গঙ্গা জলম। এখানে তৎপুরুষ সমাসের বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে কি উত্তর পদের অর্থ প্রধান হবে, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। উত্তর পদার্থ প্রধানস তৎপুরুষ, উত্তর পদের অর্থই এখানে প্রধান হবে। দেখো, গঙ্গায়া জলম, দুটো পদ এখানে। এই পদগুলিকে, যে পদগুলির মধ্যে যে পদ মিলিত হয়ে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে। গঙ্গায়া একটি সমসমান পদ, জলম একটি সমসমান পদ। আর গঙ্গায়া এটা হচ্ছে পূর্বপদ, আর পরের যে জলম এটাকে বলা হচ্ছে পরপদ বা উত্তরপদ। তাহলে পূর্বপদে থাকছে কি গঙ্গায়া, আর উত্তরপদে থাকছে জলম। আমরা তাহলে তৎপুরুষ সমাস কাকে বলে পড়লাম? যে উত্তরপদ বা পরপদের অর্থ প্রধান হবে। তাহলে এখানে গঙ্গার অর্থ প্রধান হবে না, জলের অর্থ প্রধান হবে। গঙ্গার জল গঙ্গা জলম, গঙ্গায়া জলম গঙ্গা জলম। তাহলে জলের অর্থই এখানে প্রধান, এটাই বোঝানো হয়েছে। তাহলে প্রথম পদটাকে বলা হচ্ছে পূর্বপদ, আর পরের পদটাকে বলা হচ্ছে উত্তরপদ বা পরপদ। এরপর এই যে গঙ্গায়া জলম, এটাকে কি বলা হচ্ছে? সমাস বাক্য বা ব্যাস বাক্য, সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এরপরে দেখো আরও একটা উদাহরণ নিয়েছি, রাজ্ঞ পুত্র সমান রাজপুত্র। এই যে রাজ্ঞটা হচ্ছে পূর্বপদ, আর পুত্রটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। এখানে উত্তরপদের অর্থ প্রধান হবে যে সমাসে, সেই সমাসটা হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে রাজ্ঞ পুত্র মানে কি রাজার পুত্র, তার করে কি হয়েছে সমাস করে হয়েছে রাজপুত্র। তাহলে এখানে পুত্রর অর্থই হচ্ছে প্রধান। এরপর তৎপুরুষ সমাসে কি হয়? উত্তরপদের অর্থ প্রধান হলো এক হলো, আর এই সমাসে পরপদের লিঙ্গ এবং বচন অনুসারে সমস্ত পদের লিঙ্গ ও বচন হয়। এখানে পরপদ কি পুত্র, পুত্রটা হচ্ছে কি পুংলিঙ্গ, তাই এর বচন হচ্ছে এক বচন, পুত্র এক বচনকেই বোঝাচ্ছে। তাহলে পরপদের যে লিঙ্গ আর বচন হয় সেই অনুসারে সমাসবদ্ধ পদটা যে তৈরি হয়েছে সেই অনুসারে লিঙ্গ এবং বচন হয়। এখানে পুত্র যেহেতু পুংলিঙ্গ এক বচন, তাই সমাসবদ্ধ যে পদটা রাজপুত্র হয়েছে সেটাও হয়েছে পুংলিঙ্গ এক বচন। তাহলে কি হলো? পরপদের লিঙ্গ ও বচন অনুসারে সমস্ত পদের লিঙ্গ ও বচন হয়। আর এই সমাসে সমাস বাক্যে প্রথম এই যে সমাস বাক্যটা, তার যে প্রথম যে পদটা আছে, পূর্ব পদটা আছে, এই পূর্ব পদে কিন্তু দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকে, আর পরপদে কি থাকে? সবসময় প্রথমা বিভক্তি থাকে। আরেকবার বলে দিই, তৎপুরুষ সমাসে এই যে পূর্বপদে থাকে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকবে, কিন্তু পরপদে অর্থাৎ উত্তরপদে কিন্তু সবসময় প্রথমা বিভক্তি হবে।
এরপর প্রথম পদে যদি ষষ্ঠী থাকে তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। প্রথম পদে যে বিভক্তি থাকবে সেই বিভক্তি অনুযায়ী সমাসটির নাম হবে। যদি দ্বিতীয়া থাকে তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে, পূর্ব পদে বলছি। যদি দ্বিতীয় বিভক্তি থাকে তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। এখানে এখানে ষষ্ঠী বিভক্তি আছে, তাই এখানে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে, কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস হচ্ছে। পূর্ব পদের বিভক্তি অনুসারে সমাসের নাম হয়। এই দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস এইভাবে হয়। এর পরের ক্লাসে আমি কিন্তু দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ এইগুলি নিয়ে আলোচনা করব।